আজকের ক্লাসে আমরা জিওগ্রাফিক্যাল থটস এই চ্যাপ্টারের এই কনসেপ্ট অফ স্পেস এই টপিক থেকে এই স্পেস আমরা কাকে বলবো বা স্পেস কি, প্লেস কাকে বলবো, পয়েন্টস কি এবং লোকেশন আমরা কাকে বলবো সেই সম্পর্কে ডিটেলসে জানব। ঠিক আছে, এবং এই স্পেসের সাথে প্লেসের পার্থক্য কি, এই প্লেসের সাথে লোকেশনের পার্থক্য কি, এই বিষয়গুলি আমরা ডিটেলসে জানার চেষ্টা করব। দেখো, এই যে কনসেপ্ট অফ স্পেস এই টপিকটা কিন্তু খুব সহজ বিষয় নয়, অনেকের কাছেই খুব জটিল বলে মনে হয়, তাই কি না? তবে দেখো, আমি যতটা সহজ করে বোঝানো সম্ভব আমি সেই চেষ্টাই করব এবং আশা করি তোমরা ক্লাসটি দেখার পরে সহজে বুঝতেও পারবে যে এই কনসেপ্ট অফ স্পেস বা স্পেস আসলে কি। তো প্রথমেই দেখো যে এই যে ইংরেজি এই যে স্পেস শব্দটি আছে, এই ইংরেজি স্পেস শব্দটির বাংলা কি কি অর্থ হয়। দেখো, ইংরেজি স্পেস বলতে আমরা দেশ বলি, ইংরেজি স্পেসকে আমরা দেশ বলি। তো এই দেশ কিন্তু কান্ট্রি নয়, ঠিক আছে। আবার ইংরেজি স্পেসকে বৈশ্বিক পরিসরও বলা যায়, বা ইংরেজি স্পেসকে বাংলায় বৈশ্বিক পরিসরও বলা হয়। আবার স্পেস বলতে আমরা জায়গাকেও বুঝি, যেমন আমরা কথায় অনেক সময় বলি যে ওখানে একটা ফাঁকা স্পেস আছে, তাই তো। আবার এই স্পেস শব্দের বাংলা অর্থ অন্তরিক্ষ বা মহাকাশও হয়। এবার দেখো যে উইকিপিডিয়া স্পেসের ডেফিনেশন বা সংজ্ঞা দিতে গিয়ে কি বলেছে, ঠিক আছে। দেখো, যে সংজ্ঞা দিতে গিয়ে বলেছে কিরকম, যে স্পেস ইজ দ্য বাউন্ডলেস 3-ডাইমেনশনাল এক্সটেন্ট। তার মানে যে স্পেস হচ্ছে কি, যে সীমাহীন, স্পেসের কোনো সীমা থাকবে না, তাই তো। বাউন্ডলেস স্পেস হচ্ছে সীমাহীন, 3-ডাইমেনশনাল এক্সটেন্ট মানে ত্রিমাত্রিক পরিসর, তাই তো। তার মানে স্পেসের কোনো কি থাকবে না, কোনো বাউন্ডারি থাকবে না, তাই তো। স্পেস হচ্ছে ত্রিমাত্রিক পরিসর, তাই তো। ইন হুইচ অবজেক্টস অ্যান্ড ইভেন্টস অকার, তার মানে যার মধ্যে, তাহলে স্পেস কি হচ্ছে, কি বলছি, বাউন্ডলেস, তাই তো, সীমাহীন, কোনো সীমা থাকবে না, 3-ডাইমেনশনাল, তাই তো, ত্রিমাত্রিক পরিসর, তাই তো। যার মধ্যে কি বলতো, মানে যত ঘটনা, মানে পৃথিবীর যত বস্তু আছে সবই কোনো না কোনো স্পেসে অবস্থান করবে, এবং পৃথিবীতে যা কিছু ঘটছে, যা কিছু, সে প্রাকৃতিক ঘটনা হোক, সামাজিক ঘটনা হোক, অর্থনৈতিক ঘটনা হোক, ঠিক আছে, রাজনৈতিক ঘটনা হোক, যা কিছু ঘটনাই হোক, তা অবশ্যই কোনো না কোনো কি স্পেসের মধ্যে ঘটছে, ঠিক আছে, কোনো না কোনো স্পেসের মধ্যে ঘটবে। ক্লিয়ার? আর কি দেখো যে অ্যান্ড হ্যাভ রিলেটিভ পজিশন, কিন্তু এর অবস্থানটা হচ্ছে আপেক্ষিক, পজিশনটা হচ্ছে আপেক্ষিক, এবং অ্যান্ড ডিরেকশন, তাহলে এর ডিরেকশনটা হচ্ছে আপেক্ষিক। ক্লিয়ার? তার মানে কি হলো, যে স্পেস হচ্ছে কি, স্পেস হচ্ছে 3-ডাইমেনশনাল মানে ত্রিমাত্রিক সীমাহীন একটি পরিসর, তাই তো। যত পৃথিবীতে যা কিছু আছে, যত বস্তু, সে প্রাকৃতিক বস্তু, সাংস্কৃতিক বস্তু, মানুষের তৈরি করা বস্তু, যত কিছু বস্তু, সব বস্তুই অবশ্যই কি স্পেসে, কোনো না কোনো স্পেসে অবস্থান করবে, এবং পৃথিবীতে যা কিছু ঘটছে সবই কি হবে, সবই কোনো না কোনো স্পেসের মধ্যে ঘটছে, তাই তো। আর কি বলছি, যে স্পেসের অবস্থানটা হচ্ছে রিলেটিভ, তাই তো, পজিশনটা রিলেটিভ এবং ডিরেকশনটা হচ্ছে রিলেটিভ। তার মানে দেখো, যে মানুষে যত রকমের ইন্টারেকশন বা যত রকমের ক্রিয়া প্রতিক্রিয়া, এবং মানুষ ও পরিবেশের যত রকম ইন্টারেকশন বা মানুষ ও পরিবেশের যত রকম ক্রিয়া প্রতিক্রিয়া, সবই কি, সব এই স্পেসের মধ্যেই ঘটবে। এবং প্রকৃতির তৈরি পাহাড় পর্বত, মানে বিভিন্ন ভূমিরূপ, পাহাড় পর্বত, মালভূমি, নদী, সমুদ্র, সব কিছু কোথায় আসে, সব বস্তুই কি এই স্পেসের মধ্যে আসে, তাই তো। এবং মানুষের তৈরি বাড়িঘর, রাস্তাঘাট, শিল্প কারখানা, কৃষি জমি, যা কিছু সব এই স্পেসের মধ্যেই অবস্থান করবে। এবার দেখো, একটা খুব সহজ উদাহরণ দিয়ে বলি, তাহলে আরো সহজে বুঝতে পারবে যে স্পেসটা কি, ঠিক আছে। কিরকম দেখো, মনে করো অন্ধকার রাত, একটা ফাঁকা জায়গা,
অন্ধকার রাতে একটা ফাঁকা জায়গায় ঠিক এরকম মাটিতে একটা মোমবাতি রেখে তুমি মোমবাতিটা জ্বালাবে। ঠিক আছে, তাহলে অন্ধকার জায়গা, ফাঁকা জায়গা, তাহলে মোমবাতির আলো কি হবে? মোমবাতির আলো চারদিকে ছড়িয়ে পড়বে, তাই তো? তাহলে মোমবাতির আলো কি হবে? এই ফাঁকা জায়গা থাকায় কি চারদিকে ছড়িয়ে পড়বে, তাই তো? তাহলে এবার এই যে মোমবাতির আলো কি হবে দেখো, অসীম দূরত্ব পর্যন্ত ছড়িয়ে পড়বে, তাই কি না? মোমবাতির আলো চারদিকে অসীম দূরত্ব পর্যন্ত ছড়িয়ে পড়বে। তো এই মোমবাতির আলো যতটা অংশে ছড়িয়ে পড়ল সেটাই হচ্ছে স্পেস। ক্লিয়ার হলো? কি বলছি, এই মোমবাতির আলো যতটা অংশে ছড়িয়ে পড়ল সেটাই হচ্ছে স্পেস। ক্লিয়ার? দেখো, তাহলে এই যে মোমবাতির আলো কি বলছি, সীমাহীন দূরত্ব পর্যন্ত ছড়িয়ে পড়লো, তাই তো? তাহলে মোমবাতির আলো শেষ কোথায় পৌঁছালো তার কি কোনো বাউন্ডারি তুমি খুঁজে পাবে না, তাই কি না? বাউন্ডারি কি পাওয়া যাবে? সীমারেখা পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য বলা হচ্ছে কি স্পেস ইজ বাউন্ডলেস, তাই তো? স্পেস ইজ দ্য বাউন্ডলেস, স্পেস হচ্ছে সীমাহীন। ক্লিয়ার? আবার দেখো, এই যে মোমবাতির আলো আছে, দেখো যে মোমবাতির আলো কি শুধুমাত্র একদিকে ছড়িয়ে পড়ছে তা তো নয়, মোমবাতির আলো কি চারদিকেই ছড়িয়ে পড়ছে, তাই তো? দৈর্ঘ্য বরাবরও ছড়িয়ে পড়ছে, উচ্চতা বরাবর ছড়িয়ে পড়ছে, প্রস্থ বরাবরও ছড়িয়ে পড়ছে, তাই কিনা? মোমবাতির আলো চারদিকে ছড়িয়ে পড়ছে মানে কি বলছি, দৈর্ঘ্য বরাবর ছড়িয়ে পড়ছে, তাই তো? আবার কি উচ্চতা বরাবরও ছড়িয়ে পড়ছে, আবার প্রস্থ বরাবরও ছড়িয়ে পড়ছে। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তার মানে কি 3 ডাইমেনশন, তাই তো? এই জন্য বলা হচ্ছে যে স্পেস যার কি যে সীমাহীন, যার কোনো বাউন্ডারি থাকবে না, কিন্তু একটা ত্রিমাত্রিক পরিসর হবে। ক্লিয়ার? আর কি দেখো, আর এই যে মোমবাতিটা, তাহলে এই মোমবাতিটাকে একটা স্পেসের মধ্যেই রাখা হলো, তাই কি না? একটা স্পেসের মধ্যেই মোমবাতিটা রাখা হলো। তো স্পেসের মধ্যে যেখানে মোমবাতিটা রাখা হলো, স্পেসের মধ্যে যে জায়গায় মোমবাতিটা রাখা হলো সেই জায়গাটা হবে প্লেস। ক্লিয়ার? তাহলে স্পেসের মধ্যে যে অংশে বা যে জায়গায় মোমবাতিটা রাখা হলো সেই জায়গাটা হলো প্লেস। আশা করি স্পেস এবং প্লেস কি মোটামুটি একটা ধারণা তোমাদের তৈরি হলো। তো দেখো, যদি এইটুকু বুঝে থাকো স্পেস সম্পর্কে, স্পেস এবং প্লেস কি যদি এইটুকু বুঝে থাকো, তাহলে এবার তুমি যে বই পড়ো না কেন, যে কোনো বই থেকে প্লেস এবং স্পেস কি পড়ো না কেন, এবার কিন্তু বইয়ের পড়াগুলো খুব সহজে বুঝতে পারবে। ঠিক আছে? দেখো, ক্লাসের মাঝখানে তোমাদের আমি আরেকটা তথ্য জানিয়ে রাখি। দেখো যে আমার এই চ্যানেলে কিন্তু স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা এবং মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার জন্য অনলাইন কোচিং দেওয়া হয়। ঠিক আছে? সোম থেকে শুক্রবার সপ্তাহে এই 5 দিন ক্লাস হয়, এবং যেদিন যে ক্লাস করাই, যেদিন যে টপিকের ক্লাস হয় সেই টপিক থেকে যা যা এমসিকিউ হতে পারে সেই এমসিকিউ এর পিডিএফ তোমরা ডেইলি পেয়ে যাবে। মানে প্রত্যেকটা ক্লাসের সঙ্গে এমসিকিউ এর পিডিএফও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তো কেউ যদি জয়েন করতে চাও আমার অনলাইন গ্রুপে বা অনলাইন ব্যাচে, তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। এবার আমরা দেখে নিই, চলো এই স্পেস সম্পর্কে বিভিন্ন দার্শনিক, ভৌগোলিক এবং বিজ্ঞানীগণ কি বলেছেন। ঠিক আছে? দেখো, যেমন যে গটফ্রেড লেবনিজ বলেছেন, দেখো যে স্পেস ইজ নো মোর দেন দ্য কালেকশন অফ রিলেশনস বিটুইন অবজেক্টস ইন দ্য ওয়ার্ল্ড। তার মানে কি বলতো, তার মানে হচ্ছে যে পৃথিবীতে যত বস্তু আছে, বস্তুগুলো কি পরস্পরের সাথে পরস্পরের সম্পর্কিত, তাই তো? একটা বৈশ্বিক সম্পর্ক আছে, তাই কি না? যে পৃথিবীতে যত বস্তু আছে সেই বস্তুগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে, তাই তো? তাহলে এই যে বস্তুগুলির মধ্যে পারস্পরিক সম্পর্কের সমষ্টি, মানে এই যে কালেকশন অফ রিলেশনস, তাহলে এই যে সম্পর্কের সমষ্টি, বৈশ্বিক সম্পর্কের যে সমষ্টি, কাদের মধ্যে? পৃথিবীর বস্তুগুলোর মধ্যে। ঠিক আছে? তো এই বৈশ্বিক সম্পর্কের সমষ্টিটাকেই তিনি স্পেস বলেছেন। ঠিক আছে? আর কি দেখো, যে স্পেস ইজ দ্যাট হুইচ রেজাল্টস ফ্রম প্লেস টেকেন টুগেদার। তার মানে কি বলতো, তার মানে হচ্ছে যে এই যে প্লেসগুলো আছে, আগে বলেছি প্লেস, তাই তো? প্লেসের সমষ্টিগত ফলই হচ্ছে স্পেস। তার মানে কি দেখো, যে প্লেসকে একত্রিত করলে, তাই তো, সব প্লেসের সমষ্টি হচ্ছে কি
স্পেস। এর আগেই তোমাদের বলেছি যে মোমবাতি যতটা জায়গায় ছড়িয়ে পড়েছিল সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্পেস, আবার মোমবাতিটা যে জায়গায় রাখা ছিল সেটা হচ্ছে প্লেস, তাই তো। আর এই গটফ্রেড কি বলছেন যে এই প্লেসের সমষ্টিগত ফলই হচ্ছে স্পেস। আবার দেখো এই ইমানুয়েল কান্ট 1770 সালে বলেছেন যে স্পেস বা দেশ কোনো বস্তু বা ঘটনা নয়, এটি বস্তু বা ঘটনাবলীর একটি কাঠামো। ঠিক আছে, দেখো এই বক্তব্যটা দিয়েও কিন্তু প্রশ্ন হতে পারে যে দেশ কোনো বস্তু বা ঘটনা নয়, এটি বস্তু বা ঘটনাবলীর একটি কাঠামো। কথাটি কে বলেছেন? তাহলে উত্তর কি হবে? ইমানুয়েল কান্ট। ঠিক আছে, তোমরা আরেকটা বিষয় মনে রাখবে যে ইবন অল হেথাম স্পেস বা দেশের জ্যামিতিক সংজ্ঞা প্রদান করেন। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে দেশ বা স্পেসের জ্যামিতিক সংজ্ঞা কে প্রদান করে? তাহলে উত্তর কি হবে? ইবন অল হেথাম। এবার আমরা দেখে নিই চলো যে এই লোকেশন বা অবস্থান মানে কি। ঠিক আছে, দেখো যে স্পেসের কোনো সেগমেন্ট বা স্পেসের কোনো অংশ বা স্পেসের মধ্যে কোনো পয়েন্ট, কি বলছি, স্পেসের কোনো সেগমেন্ট, স্পেসের কোনো অংশ বা স্পেসের কোনো পয়েন্টকে যদি আমরা গাণিতিক পদ্ধতিতে বা জ্যামিতিক উপায়ে উপস্থাপন করি বা প্রকাশ করি, কি বলছি, কোনো পয়েন্টকে স্পেসের মধ্যে কোনো সেগমেন্ট, অংশ বা পয়েন্টকে যদি আমরা গাণিতিক পদ্ধতিতে বা জ্যামিতিক পদ্ধতিতে উপস্থাপন করি তখন সেটাই হলো লোকেশন। ঠিক আছে, যেমন দেখো, মনে করো এই যে আমাদের ভারতবর্ষ কি স্পেসে আছে, তাই তো, এটা স্পেসের মধ্যে আছে। তো এই স্পেসের মনে করো এটা কোনো একটা পয়েন্ট। ঠিক আছে, এটা কোনো একটা পয়েন্ট। তো এবার এই পয়েন্টটাকে আমরা গাণিতিক বা জ্যামিতিক পদ্ধতিতে উপস্থাপন করি কিভাবে? আমরা গাণিতিক বা জ্যামিতিক পদ্ধতিতে উপস্থাপন করি কি অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সাহায্যে, তাই তো। তো মনে করো এই যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটাতে মনে করো এই অক্ষরেখা আর এই দ্রাঘিমা রেখা ছেদ করল। তাহলে এই পয়েন্টে এই অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা ছেদ করলো, তাই তো। তাহলে দেখো, তাহলে এই পয়েন্টের লোকেশন মানেই কি বলতো, যে এই যে অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার মানই হচ্ছে কি এই পয়েন্টটার লোকেশন। তাহলে দেখো, তো এটা যদি মনে করো এই রেখাটা, এটা দ্রাঘিমা রেখা মনে করো 88 ডিগ্রি 21 মিনিট পূর্ব, আর এটা অক্ষরেখা, এটা মনে করো 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। তাহলে এই যে এই পয়েন্টটার লোকেশন কি, তখন আমরা লোকেশন বলবো এই পয়েন্টটার লোকেশন কত, 88 ডিগ্রি 21 মিনিট ইস্ট এবং 22 ডিগ্রি 34 মিনিট নর্থ, এই পয়েন্টটার লোকেশন। তাহলে এই যে আমরা জ্যামিতিক উপায়ে বা গাণিতিক উপায়ে এই পয়েন্টটাকে উপস্থাপন করলাম, সেটাই হচ্ছে এর কি, এটাই হচ্ছে এর লোকেশন। ঠিক আছে, এবার দেখো, এবার এই লোকেশনের যদি আমরা নাম দেই, নামে চিনি, এবার মনে করো এই পয়েন্টটার নাম দিলাম কলকাতা। কি নাম দিলাম? কলকাতা, তাই তো। এবার তাহলে এই লোকেশনকে যখন আমরা কি বলছি, পয়েন্টের লোকেশন মানে পয়েন্টটাকে যখন আমরা নাম দিয়ে চিনব, নামে চিনব, তখন সেটা হয়ে যাবে প্লেস। বুঝা গেল? তা দেখো, এই পয়েন্টটাকে যদি আমরা এই জ্যামিতিক বা গাণিতিক উপায়ে চিনি তাহলে সেটা কি হয়ে গেল, সেটা হলো লোকেশন, তাই তো। আর এই পয়েন্টটাকে যদি আমরা কি চিনি, নাম দিয়ে চিনি, মনে করো এটা কলকাতা, নাম দিয়ে চিনি, তাহলে সেই নামকরণটাই বা নামটাই হয়ে যাবে কি, এটা প্লেস। তাহলে দেখো যে স্পেসের কোনো সেগমেন্ট বা কোনো অংশ বা কোনো পয়েন্টকে যখন আমরা কি এরকম কি জ্যামিতিক উপায়ে বা গাণিতিক উপায়ে প্রকাশ করব বা এরকম অক্ষরেখা দ্রাঘিমা রেখার সাহায্যে চিনব, তখন সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে কি লোকেশন, সেটা ওর লোকেশন, তাই তো। আর যখন এই পয়েন্টটা, ঠিক আছে, তাহলে এই পয়েন্টটাকে যদি আমরা কি বলছি এরকম জ্যামিতিক বা গাণিতিক উপায়ে চিনব বা প্রকাশ করব, তখন সেটা হয়ে যাবে এর লোকেশন। আর এই পয়েন্টটার যখন নামকরণ হয়ে যাবে, নামটা হবে তখন সেটা কি প্লেস, তাই তো। এবার প্লেস, দেখো প্লেস কখনোই এরকম শুধুমাত্র একটা পয়েন্ট বা বিন্দু হতে পারে না।
তাই কি না? প্লেসের দেখো তাহলে এই পয়েন্টের সেন্টার একটা থাকবে, তাই তো? এবার এই সেন্টারকে ঘিরে কি একটা এলাকাও তৈরি হবে। প্লেস হওয়া মানে তাই। এবার যদি আমরা কলকাতা বলি, কলকাতা বললে শুধু কি একটা পয়েন্টকে বোঝানো হয় তা না তো, কি কলকাতা গোটা শহরটাকেই বোঝানো হয়, তাই কি না? তাহলে দেখো তাহলে এই যে প্লেস কি বলছি, আমরা যখন গাণিতিক কোনো অংশ সেগমেন্ট বা কোনো পয়েন্টকে যখন আমরা গাণিতিক উপায়ে চিনব বা প্রকাশ করব বা জ্যামিতিক উপায়ে প্রকাশ করব, তখন সেটা তার লোকেশান। আর যখন নামে অ্যাড্রেস করব, নামে অ্যাড্রেস করব, তখন সেটা হচ্ছে কি তার কি, তখন সেটা হচ্ছে প্লেস, তাই তো? নামটা হয়ে যাবে তখন প্লেস, আর এটা হবে কি লোকেশান। বুঝা গেল? তাই দেখো এই মেরিফিল্ডের মতে যে প্লেস হলো একটি কেন্দ্রীয় অবস্থান, কি প্লেস হলো একটি কেন্দ্রীয় অবস্থান যার চারদিকে সমস্ত বিষয়, বস্তু ও ঘটনাবলী আবর্তিত হয়। ঠিক আছে? তাহলে এই যে এই কলকাতা এর সেন্ট্রাল পয়েন্টের এটা হচ্ছে লোকেশন, তাই তো? আর এই কলকাতা যে এলাকা তার এই সেন্ট্রাল পয়েন্টের চারপাশে, এই তো সেন্ট্রাল পয়েন্টের চারপাশে সমস্ত বিষয়, ঘটনাবলী, এই তো বস্তু কি হয়, এই সেন্ট্রাল পয়েন্টকে বা কেন্দ্রীয় অবস্থানকে ঘিরেই আবর্তিত হয়। ঠিক আছে? তো এই হচ্ছে স্পেস এবং প্লেস এবং লোকেশান। নিশ্চয়ই এবার পার্থক্যটাও বুঝতে পেরেছো। স্পেস কি, স্পেসের সাথে প্লেসের পার্থক্য কি, এবং প্লেসের সাথে লোকেশনের কি পার্থক্য বুঝতে পেরেছো, তাই তো? আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাস।